পৃথার ইচ্ছেডানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্প পড়ব তার নাম এক ভুতুড়ে কাণ্ড। লিখেছেন শিবরাম চক্রবর্তী। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার দেখেছিলাম রাঁচিতে। না, পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি। একটা পরশময়পতি সাইকেল হাতে পেয়ে হন্ড্রোর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল 5 যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে। আর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই, অচিরেই ঘটল বলে। 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বই এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই তো কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে। রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছল, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্য এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলে না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা, লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি? শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতিবিলম্বেই হচ্ছে। আর 1-8 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা জমেছে আরও, চাঁদের আলো আরও ফিকে হয়ে এসেছে। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল।
বাঘ নাকি? না না, বাঘ নয়। দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না। কি করব, 1 মিনিটও নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাধাই হয়ে থাকল। থাকবে, কি আর করা যাবে। নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায়, কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডক্টর জাদুগোপালের বাড়ি। বলতে বলতে আমার গলার স্বর উপে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাছটা আলগা করব, সে ক্ষমতা নেই। আঙুলগুলো অব্দি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা, সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, একদম ফাঁকা। জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিছু না। আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করল তা মনে হলো না। বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মারতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন, আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ? লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘণ্টা 2 পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটি গাড়ি এসে পড়ল বলে। অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই।
বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার। আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি। আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুসহুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছে এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে। এমন সময়ে চোখে চশমা লাগানো একটি লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। এগিয়ে এসে ভদ্রলোক বললেন, আমাকে একটু সাহায্য করবেন? যদি দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে। সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে যোগ দেন, লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি। ওই যে দেখা যাচ্ছে। আর 1 মিনিটের রাস্তা। শিবরাম চক্রবর্তীর এই ভুতুড়ে গল্প পড়তে পড়তে আমি ফিরে গিয়েছিলাম আমার স্কুল জীবনে। আপনাদেরকে তো আগেই বলেছি যে খুব ছোটবেলা হস্টেলে চলে গিয়েছিলাম এবং সেখানে থেকেই পড়াশোনা করেছি। আর জানেন, ছোটবেলা থেকে আমি ভীষণ ভূতের ভয় পেতাম। সন্ধ্যের পর একা একা আমি একটা ঘর থেকে আর একটা ঘরেও যেতে পারতাম না। বাড়িতে তো দিদি সঙ্গ দিত, কারণ দিদি ছিল খুব সাহসী। কিন্তু হস্টেলে যাওয়ার পর বেশ মুশকিলে পড়েছিলাম। আর স্কুল জীবনে যেসব হস্টেলে থাকতে হতো, সেই হস্টেলগুলোর পিছনে বিশাল বড় বড় গাছ, এবং সন্ধ্যের পর সেখানে খুব একটা আলো জ্বলতো না, অন্ধকারই থাকতো প্রায়। এখন যদিও অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সময় সেই হস্টেলের পিছন দিকগুলো ভীষণ রকম অন্ধকার থাকতো। তাতে আমার ভয় আরও বেড়ে গেছিল। আর হস্টেলের রুমের ডিজাইনগুলো এরকম ছিল, পরপর লিভিং রুম, তারপর গিয়ে ওয়াশরুম। সেই লম্বা একটা করিডোর ধরে যেতে হতো ওয়াশরুমে। আর ভয়টা পেতাম রাত্রিবেলা একা ওয়াশরুমে যেতে হলে। তাই আমি কি করতাম, ওয়েট করতাম যদি রুমের কেউ যায় তার সঙ্গে যাব, অথবা কান পেতে থাকতাম করিডোরে কোনো পায়ের আওয়াজ পাচ্ছি কিনা। আর যদি পেতাম, ছুটে তার পিছু নিতাম এবং তার সঙ্গে যেতাম। তো এরকমই একদিন করিডোরে কান পেতে রয়েছি রাত্রিবেলা, হঠাৎ পায়ের আওয়াজ। ছুটে গেলাম, গিয়ে দেখলাম আমার সিনিয়র এক দিদি ওয়াশরুম যাচ্ছে। তো সেই দিদিটা বাংলাদেশ থেকে এসেছিল আমাদের স্কুলে পড়তে। তো আমি দিদিটাকে বললাম যে, তুমি কিন্তু আমার জন্য একটু দাঁড়াবে, আমার ভীষণ ভয় করে। আমাকে তখন সেই দিদিটা বলল যে, শোন, আমারও আগে খুব ভয় করতো, কিন্তু আমি কি করে ভয় কাটিয়েছি জানিস? আমি যখন ওয়াশরুম যাই একা, আমি চিৎকার করে করে এই গানটা গাইতে থাকি। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে? আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। আর এই গানটা গাইলে ভয় করে না আর। তুইও করে দেখিস। তারপর থেকে আমিও আমার ভয় কাটানোর জন্য একা একা ওয়াশরুম গেলেই এই গানটা চিৎকার করে গাইতাম, এবং তাতে অবশ্যই কিছুটা ভয় কাটতো। আচ্ছা, আপনাদের মধ্যেও কি কেউ আমার মতন ভূতে ভয় পাওয়ার দলে? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর তার সাথে শিবরাম চক্রবর্তীর এই ভিন্ন স্বাদের গল্পটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করবেন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করবেন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকবেন।